রাষ্ট্রদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুক্র ও শনিবার ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে এই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চলবে বলেও জানান তিনি। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কারফিউ শিথিল থাকবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা মনে করছি যে ধীরে ধীরে আমরা কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের ঘটনা ঘটেনি, সেই জন্য আমরা এগুলি কারফিউ শিথিল করছি। আর অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। দর্শক, কারফিউতে রাজধানীর পরিস্থিতি আপনাদেরকে জানাবো। পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। আনোয়ার, একে তো আজকে সাপ্তাহিক ছুটির দিন, এর মধ্যে কারফিউ শিথিল সময় চলছে, রাজধানীর কি পরিস্থিতি দেখছেন? নাদিরা, আপনি খবরেই যেমনটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি যে কারফিউর যে শিথিলতা তার সময় বাড়ানো হয়েছে, তো সেই জায়গা থেকে আমি আছি রাজধানীর খুবই ব্যস্ততম একটি এলাকা, পুরানো পল্টন মোড় আছি। আপনাকে একটু দেখাতেও চাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে একদম স্বাভাবিক জীবনযাপন, যাত্রীবাহী বাসও আপনি দেখতে পাচ্ছেন, একেবারে গণপরিবহন মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আছে। অর্থাৎ বিগত কয়েকদিনে কিছুটা গণপরিবহনের সংখ্যা কম থাকলেও আমরা আজকে অন্তত দেখছি যে একেবারেই কিন্তু চিত্রটি স্বাভাবিক। আর সেই জায়গা থেকে আজকে ছুটির দিন, কিছুটা এমনিতেও নাগরিক জীবন বা কর্মব্যস্ততার জায়গাটি একেবারেই কম থাকে, তো তারপরেও স্বাভাবিক যে জনজীবনের যে জীবনযাত্রা, নাগরিক জীবন, তো সেই জায়গা থেকে একেবারেই স্বাভাবিক আছে। গণপরিবহনের সংখ্যাও একেবারেই চোখে পড়ার মতো, মানুষ নির্বিঘ্নেই কিন্তু গন্তব্যে যাচ্ছে, নিজেদের যে কাজগুলো আছে সেটিও কিন্তু সেরে নিচ্ছেন। আর একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু বিভিন্ন পয়েন্টে, এই আমি পল্টন এলাকায় আমি দেখেছি বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু এখানে আছেন। আবার কোনো জায়গায় দেখেছি যে কিছুটা 2-1জন হয়তো একটু তল্লাশির মধ্য দিয়েও, বিশেষ করে মোটর বাইক বা 2-1টি যানবাহন তল্লাশির মধ্য দিয়েও কিন্তু তারা আসলে ছাড়ছেন 2-1টি যানবাহন। একই সঙ্গে বিজিবির সদস্যরাও আছেন দেখেছি, সেই সঙ্গে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বেশ 2-1টি পয়েন্টে কিন্তু আছেন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে নাদিরা বলতে হবে যে কারফিউ চলছে, যদিও শিথিল করা হয়েছে, শিথিলের সময় বাড়ানো হয়েছে, তো সেই জায়গা থেকে একেবারেই এই ঢাকার এই এলাকায়, বিশেষ করে পুরানো পল্টন থেকে শুরু করে বায়তুল মুকাররম এই এলাকায় একেবারেই একটি স্বাভাবিক জীবনযাপন চলছে। নাদিরা। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন, জানাচ্ছিলেন রাজধানীর পরিস্থিতি। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে গত রাত থেকে দূরপাল্লার বাস চলাচল করছে। আঞ্চলিক পরিবহনগুলো নিয়মিত ঢাকা আরিচা মহাসড়কে চলছে, ফলে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহন ও যাত্রী পারাপার বেড়েছে। সেখানকার খবরাখবর জানবো, জাহিদুল হাসান জানাচ্ছেন। পর থেকে কিন্তু স্থানীয় যে যানবাহনগুলো আছে সেগুলো ঢাকার উদ্দেশ্যে চলাচল করছে। ঢাকা আরিচা মহাসড়কে নিয়মিত যানবাহনগুলো চলছে। আরেকটি খবর হচ্ছে, গতকাল রাত থেকে কিন্তু এই রোডের সাথে যে সকল দূরপাল্লার বাসগুলো আছে সেগুলো চলাচল করছে, ফলে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু স্বাভাবিকভাবে ব্যস্ত হয়ে পড়েছে। যে সকল পণ্যবাহী সেবার যানবাহন রয়েছে সেগুলো চলাচল করছে এবং সেই সাথে পাটুরিয়া ঘাটও কিন্তু ব্যস্ত সময় পার হচ্ছে। সেখানে কিন্তু নৌরুট দিয়ে বিভিন্ন যানবাহন পার হচ্ছে এবং সেখানে কিন্তু কারফিউ সময় রাজস্ব যে কমে গিয়েছিল সেটিও কিন্তু এখন বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বলেছেন। এবং মানিকগঞ্জের আরেকটি খবর যদি বলি, স্থানীয় প্রশাসন সেই সাথে কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত মাঠে তারা কাজ করছে। তবে এখন পর্যন্ত মানিকগঞ্জে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং যানবাহন যেগুলো আছে সেগুলো চলাচলের পরে কিন্তু বাজারে যে সবজিগুলো আছে সেগুলোর কিন্তু সরবরাহ বেড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু স্থানীয় বাজারে কিন্তু সবজির দাম কিছুটা হলেও কমেছে। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জের সবচেয়ে।
মানিকগঞ্জের কিছুক্ষণ আগের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল হাসান। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে দোয়া করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা সহ সারা দেশে বিএনপি জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থী সহ যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুম্মা সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আইএফআইসি ব্যাংকিং সেবায় যুক্ত হল শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা আইএফআইসি ইসলামিক। বৃহস্পতিবার রাজধানীতে আইএফআইসি টাওয়ারে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। এখন থেকে আইএফআইসি এর দেশব্যাপী ছড়িয়ে থাকা 1400 এর অধিক সকল শাখা ও উপশাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। দর্শক, খেলার খবর জানাবো। নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বেলা 2:30টায়। দ্বিতীয় সেমিতে সন্ধ্যা 7:30টায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। নারী এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপরীতে 6 বছর আগে শিরোপাজয়ী দল বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সেও ঢের এগিয়ে এশিয়ার 7 বারের শ্রেষ্ঠরা। তবে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে পূর্বাভাস দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। গেল এপ্রিলে ঘরের মাঠে ভারতীয় কন্যাদের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের টি-20তে মোটেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। তবে এবারের লক্ষ্যটা ফাইনাল হওয়ায় সর্বোচ্চ চেষ্টা করবেন নাহিদা রাবেয়া খানরা। 2018 সালে ভারতীয়দের হারিয়েই প্রথমবারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের তকমা গায়ে লাগায় জাহানার আলমরা। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখা হারমানপ্রীত কৌর দল চাইবে না কোনোভাবেই হাতছাড়া হোক ফাইনাল খেলার মিশন। অক্টোবরে ঢাকায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। তার আগে কোনো অঘটন হলে বড় মঞ্চে বেশ চাপেই থাকবে ভারতীয়রা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ এর রানার্স আপ হয়ে শেষ 4-এ ওঠা পাকিস্তানি কন্যাদের প্রতিপক্ষ বি গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক শ্রীলঙ্কা। 5 বার ফাইনাল খেলেও শিরোপা এখনো অধরা লঙ্কার নারীদের। পাকিস্তানি নারীরা খেলেছে 2টি ফাইনাল, তারাও শিরোপা জিততে পারেনি। এবারের আসরে পারফরমেন্সের দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুতে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম প্রীতি ম্যাচে তরুণ তুর্কি সাগরিকার হ্যাট্রিকে ভুটানকে 5-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচেও এই ধারা ধরে রাখতে আত্মবিশ্বাসী সাবিনারা। বাংলাদেশের সঙ্গে খুব একটা সুখস্মৃতি নেই ভুটানের মেয়েদের। এ পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে বেশিরভাগ সময় হেরেছে তারা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে কোটার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য। শুরুতে আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ছাত্রদের সঙ্গে আলোচনা চলছিল কর্তৃপক্ষের, নেপথ্যের কারণ খুঁজছেন গোয়েন্দারা। এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি আছে আওয়ামী লীগের পর্যালোচনা সভায় হট্টগোল, টাকায় পদ কিনলে মাঠে নামবে কেন, পদ বাণিজ্য বন্ধের দাবি তৃণমূল নেতাদের। রাজধানীর থানা ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটি আর আলোর মুখ দেখবে না বলে গতকাল এই বৈঠকে ওবায়দুল কাদের বলেছেন। এছাড়াও উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন। আপনারা জানেন গতকাল যে 2টি মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো প্রধানমন্ত্রী পরিদর্শনে গিয়েছিলেন এবং তারপর তিনি এই কথা বলেন। এটিকেই শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর শিরোনাম হচ্ছে আরও 5 মামলায় শিক্ষার্থীরা আসামি।
কোটা সংস্কার আন্দোলন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীর নামে পুলিশের মামলা, আরেক মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীর নাম। এক্ষেত্রে আইনমন্ত্রী আনিসুল হকেরও একটি বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে যে আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না, যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে। কিন্তু সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীর নামে মামলা হয়েছে। অর্থনীতিতে গতি ফিরছে, পুরো স্বাভাবিক হয়নি, ব্যবসা বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খবরটিও রয়েছে। আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি, সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ প্রসঙ্গে প্রধানমন্ত্রী। এছাড়াও আপনারা জানেন যে খুবই দুঃখজনক একটি ঘটনা, যখন কোটা আন্দোলনের যে সময়টা, সেই সময় বারান্দায় দাঁড়ানো যে শিশুটি, তার চোখে গুলি লেগে এবং মাথা দিয়ে বের হয়ে যায়, সেই শিশুটির ছবি দিয়ে প্রতিবেদন করা হয়েছে। এটি রয়েছে দৈনিক প্রথম আলোতে। এছাড়াও দৈনিক যুগান্তরের শিরোনামে রয়েছে সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের 5 দিন, গ্রেপ্তার 5 সহস্রাধিক। এটি তাদের একটি বিশেষ প্রতিবেদন। অ্যানি পার্থসহ 24 ঘন্টায় গ্রেপ্তার আরও 1300। মেট্রো রেল স্টেশন পরিদর্শন করার পরে প্রধানমন্ত্রীর বক্তব্য এই খবরের শিরোনাম হিসেবে এসেছে। আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে হাসপাতালে কয়েক হাজার আহত, অধিকাংশ গুলিবিদ্ধ। রামপুরা বাড্ডার 2 হাসপাতালে 1800 আহত, উত্তরার 3 হাসপাতালে যান হাজার খানেক। হতাহতের তথ্য নিচ্ছে প্রশাসন, চিকিৎসাধীনরা আতঙ্কে। ঝামেলা এড়াতে আহত রোগী বিদায় করছে বেসরকারি হাসপাতাল। সংঘর্ষ সহিংসতার সময়কার যে বিভিন্ন সময়কার চিত্র তুলে ধরে তারা এই প্রতিবেদনটি করেছে। ওবায়দুল কাদেরের সামনেই নিখিল কোচির বাদানুবাদ, সাংগঠনিক দুর্বলতা খুঁজে আওয়ামী লীগের যে সমন্বয় কমিটি, সেই কমিটিতে যে হট্টগোল হয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দৈনিক সমকাল এই প্রতিবেদন করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এটিকেও শিরোনাম করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের খবর, আমাদের বিশেষ সংবাদ প্রতি ঘন্টার দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।